আসসালামু আলাইকুম। রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা আজকে ডেন্টাল পরীক্ষার যে আমরা একটু আগে পরীক্ষা হয়ে গেছে, একটু আগে বলতে সকাল 10টায় আমরা ওইটা সলভ করবো ইনশাল্লাহ। তো একটু দেখো আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? তাহলে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? নিউরন, তাই না? মোটর নিউরন। কোন নিউরন? মোটর নিউরন। তো এই মোটর নিউরনের দৈর্ঘ্য কত? প্রায় 1.37 মিটার। 1.37 মিটার। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে? অপশান সি। অপশান সি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। পরের কোশ্চেনটা দেখি যে কোন ভিটামিন কোলেস্টেরল থেকে তৈরি হয়। এইটা নিয়ে মোটামুটি তোমাদের একটু কনফিউশন লাগতে পারে। এটা একটু ভেতর থেকে কোশ্চেন করে ফেলছে আর কি। এটা মেনলি কোষ রসায়নের কোশ্চেন। হ্যাঁ, তো কোষ রসায়নের মধ্যে তোমরা কোলেস্টেরলের মধ্যে যে স্টেরল পড়ছো না, আর্গোস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিটোস্টেরল, এগুলো পড়ছো না? তো এই যে যেগুলো পড়ছে আমরা, সেই আর্গোস্টেরল থেকেই আলটিমেটলি ভিটামিন ডি তৈরি হয় ইউভি রের উপস্থিতিতে আর কি। হ্যাঁ, ইউভি রে বলতে আমাদের ওই যে সূর্য বলে না যে সূর্যের কাছে গেলে আমাদের ভিটামিন ডি তৈরি হয়, ওই জায়গায় আর কি। হ্যাঁ, তো ইউভি রশ্মি, সূর্যতে আলটিমেটলি কী থাকে? ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির সাথে হচ্ছে আর্গোস্টেরল যখন অ্যাড হয় তখন কি তৈরি হয়? ভিটামিন ডি। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ভিটামিন ডি। ঠিক আছে। প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে? প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে? নখে, তাই না? তাহলে এগুলা মূলত কোন ধরনের প্রোটিন বলো তো? স্ক্লেরোপ্রোটিন। মানে সবগুলাই হচ্ছে এই যে এখানে অপশন যেগুলো দেখতেছি সবগুলাই স্ক্লেরোপ্রোটিনের আন্ডারে, কিন্তু এগুলোর মাঝখানে আবার হচ্ছে ছোট ছোট ভাগ ছিল যে ব্র্যাকেটের মধ্যে এই যে নখ, শিং, খুর, চুল, এগুলাতে আবার কি থাকে? কেরাটিন। ঠিক আছে, শিং, নখ, খুর, চুল এগুলাতে কি থাকে? এগুলো কি দ্বারা তৈরি? কেরাটিন। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে? কেরাটিন। ঠিক আছে, আশা করি এটা তোমাদের প্যাচ লাগবে না। এটা খুবই সুন্দর কোয়েশ্চেন। এটা তোমরা খুব স্মুথলি পেরে যাবা। কোন ব্যাকটেরিয়া ভিটামিন তৈরি করে? এইটা আবার একটু প্যাচ লাগতে পারে। তোমাদের মনে আছে কিনা ভিটামিন, এই যে কোলাই, ঠিক আছে, আমরা যে ইস্টেরেশিয়া কোলি বা কোলি বলি, এরা হচ্ছে আমাদের ওই যে অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলা ভিটামিন বি, ফলিক অ্যাসিড, ঠিক আছে, এবং ভিটামিন কে তৈরি করে। এমনিতে তো আমরা জানি যে আমাদের অন্ত্রে কিছু বন্ধু ব্যাকটেরিয়া বসবাস করে যারা কিছু ভিটামিন তৈরি করে। তাহলে এরা কি ধরনের ভিটামিন? এই যে ভিটামিন, কোন ভিটামিন? বি কমপ্লেক্সের অনেকগুলো, যেমন ভিটামিন B1, B2, ফলিক অ্যাসিড, বায়োটিন, তারপরে আবার হচ্ছে আমার এইদিকে ভিটামিন কে, এগুলো তৈরি হয়। তাহলে এগুলো কে তৈরি করতেছে? কোলাই। কে কোলাই, তাই না? তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটা অ্যান্সার ডি। ঠিক আছে, এটা নিয়ে কোনো তেমন একটা কনফিউশন নাই। মানুষের দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটা, এটা নিয়েও তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। সবচেয়ে ভালো কোলেস্টেরল কোনটা? এইচডিএল। কোনটা ভালো? এইচডিএল। খারাপ কোনটা? এলডিএল। এলডিএলটা খারাপ, তাই না? এই এইচডিএল আবার কাদের বেশি থাকে? মহিলাদের বেশি থাকে। এটাও আমরা মোটামুটি জানি। ঠিক আছে, এই কোলেস্টেরলের এই জায়গা থেকেই মনে হচ্ছে 2-3টা কোশ্চেন করে ফেলছে আর কি। এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন। আর দেখো, ম্যানগ্রোভ বনের জন্য প্রযোজ্য কোনটা? এটা মিশ্র বনাঞ্চল হইতে পারে না, মানে এটা কোনোভাবে হইতে পারে না, তাই না? প্রচুর পত্র ঝরা উদ্ভিদ থাকে, এটাও হইতে পারে না। এখানে তো এদের পাতা ঝরে না ইউজুয়ালি। তাহলে মাটিতে অক্সিজেনের অভাব থাকে, এইটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, মাটিতে যখন অক্সিজেনের অভাব থাকে, এটার কারণে কি হয়? এই যে শ্বাসমূল তৈরি হয়। কিসের কারণে? অক্সিজেন নাই, এনাফ অক্সিজেন পাচ্ছে না, তখন এই যে শ্বাসমূল ওঠে, সে আরও কিছু অক্সিজেন টানে আর কি। তার মানে এটা আসলে সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এটার অ্যান্সার কি বলতে পারি? অ্যান্সার সি। ঠিক আছে, এরপরে আসো, গেম রিজার্ভ কি? গেম রিজার্ভ হচ্ছে এমনি, এটার সাথে এমনি যদি আমরা খেয়াল করি যে উন্নত মাংস প্রজনন খামার, সেটা যাচ্ছে না কেমন একটা। রিজার্ভ মানে মনে হচ্ছে এটা সংরক্ষিত অঞ্চল, সংরক্ষিত এলাকা। ঠিক আছে, আবার হচ্ছে এই যে দেখো, গৃহপালিত পশুদের প্রজনন কেন্দ্র, এটাও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আবার বনের মাঝে অবস্থিত খেলাধুলার স্থান, এটা তো একদমই হাস্যকর, একটা হাসির মতো ইয়া দিয়ে দিছে। তো আমরা মোটামুটি এটা যদি একদম নাও জানি, তা আমার কাছে মনে হয় যে বেস্ট পসিবল অ্যান্সার আমাদের সিতেই যাবে আর কি। ঠিক আছে, আমরা যদিও এটা বলতেছি না, বেস্ট পসিবল দিয়ে বলতেছি না, আসলে এটাই অ্যান্সার হবে। বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণের জন্য ঘোষিত যে এলাকা, এটাকে কি বলা হয়? গেম রিজার্ভ। বাংলাদেশে আগে গেম রিজার্ভ ছিল, ঠিক আছে, এখন কিন্তু নাই। ওটা হচ্ছে বন্যজীব অভয়ারণ্য হয়ে গেছে টেকনাফে, সেটা আগে টেকনাফে ছিল আর কি। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার সি। কয়টা আছে দেখো, মানবদেহের সুনির্দিষ্ট প্রতিরক্ষায় তৃতীয় স্তরে কাজ করে কোনটা? কে তৃতীয় স্তরের কাজ করে, তাই না? দেখো, সাইটোকাইন, কেমোকাইন, এরা তো হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস, এরা যাবে না।
ফ্যাগোসাইটোসিস কোন স্তরে কাজ করে? দ্বিতীয় স্তরে কাজ করে, এটাও হবে না। ইন্টারফেরন কোন লেয়ারে কাজ করে? এই যে ফ্যাগোসাইটোসিস দ্বিতীয় লেয়ারে কাজ করে, ইন্টারফেরন দ্বিতীয় লেয়ারে কাজ করে। তাহলে এখানে এই যে লিম্ফোসাইট নিয়ে তোমাদের একটু কনফিউশন লাগতে পারে যে লিম্ফোসাইট তো রক্তকণিকায়, কিন্তু আলটিমেটলি দেখো এই লিম্ফোসাইটেরই হচ্ছে আমরা ওই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট পাইছি, সেই বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। এগুলো কোথায় হয়? এগুলো কোথায় অ্যান্টিবডি তৈরি হওয়া বা সাইটোটক্সিক কোষ দিয়ে মারে? কোন স্তরে? তৃতীয় স্তরে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। এরপরে আসো দেখো কোন লালা গ্রন্থির ভাইরাসজনিত সংক্রমণকে মামস বলে। তাহলে লালা গ্রন্থিতেই যে মামস, এখানে দেখবা যে এখানে একটা পট্টি নিয়ে ঘুরে বেড়ায় অনেকে আছে, ঠিক আছে? ছোট বাচ্চাদের এগুলো বেশি দেখা যায় গ্রামে গঞ্জে, ঠিক আছে? কোথায়? প্যারোটিড। এখানে কি থাকে? প্যারোটিড গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? কোন লালা গ্রন্থি? আমরা তো জানি ইউজুয়ালি লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, তাহলে এর মধ্যে প্যারোটিড গ্রন্থি। কারা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়? প্যারোটিড গ্রন্থি। এরপরে এখানে যে ভাইরাসে ইনফেক্টেড হলে তখন এটা মামস ভাইরাস দ্বারা ইউজুয়ালি ইনফেক্টেড হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, মেরুদণ্ডের কোন অংশে সবচেয়ে বেশি কশেরুকা থাকে? লাম্বারে আমাদের কয়টা থাকে? 5টা। সার্ভাইকালে কয়টা থাকে? সার্ভাইকালে 7টা থাকে, ঠিক আছে? থোরাসিকে কয়টা থাকে? 12টা থাকে। এবং স্যাক্রাল তো একটা, তার মানে সবচেয়ে বেশি থাকে কোথায়? থোরাসিক। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার ডি। এটা আমরা মনে হয় সবাই পারবো। ট্রিপসিন জারকের জন্য সঠিক কোনটি? ঠিক আছে, দেখো লিপিডের ওপর কাজ করে না, ট্রিপসিন আসলে কার ওপর কাজ করে? এরা প্রোটিনের ওপর কাজ করে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সক্রিয় হয় না, এরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সক্রিয় হয় না। তাহলে দেখো আমি এখানে অপশন দেখতেছি এ আর সি, দুইটা একই টাইপের অপশন, যে কোনটার উপস্থিতিতে সক্রিয় হয়। তার মানে এই দুইটার মধ্যে একটা হবে, মোটামুটি বোঝা যায় আর কি, ঠিক আছে? সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে, ঠিক আছে? তো এরা এন্টেরোকাইনেজের উপস্থিতিতে সক্রিয় হয়। এইটাও হচ্ছে একদমই ডিরেক্ট বইয়ের কোশ্চেন, এটা নিয়েও তোমাদের কনফিউশন লাগার কথা না। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ, ঠিক আছে? অপশান এ। এবার দেখো পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুইটা ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কয়টা হইতে পারে? কয়টা? 700 মিলিয়ন, ঠিক আছে? পূর্ণবয়স্ক সুস্থ মানুষের অ্যালভিওলাসের সংখ্যা 700 মিলিয়ন। এটা নিয়েও তোমাদের কনফিউশন লাগার কথা না, এটাও মোটামুটি তোমরা বেশ ভালো মতোই পড়ছো, মানে শুধু পড়ছো এরকম না, বেশ ভালো মতোই পড়ছো আর কি, ঠিক আছে? এরপরে দেখো আমরা যদি পরে কোশ্চেন দেখি, নিচের কোনটিতে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত ধরনের? শোনো, মানুষের কিন্তু রেনাল পোর্টাল তন্ত্র নাই। তোমরা রুই মাসে যখন পোর্টাল সিস্টেম পড়ছিলা, তোমাদের মনে পড়ে কিনা? ওইখানে কিন্তু আমরা পড়ছি যে মানুষের পোর্টাল সিস্টেম থাকে না। তাহলে মানুষের যেহেতু নাই, তাহলে মানুষের আগে পাখিতেও প্রায় বিলুপ্ত প্রায়। তাহলে সবচেয়ে ভালো আছে কোথায়? সরীসৃপে। কোথায় আছে? সরীসৃপে। এটা আলিম স্যারের কোশ্চেন, এইটা নিয়ে তোমাদের একটু প্যাঁচ লাগতে পারে, তোমাদের দেখে মনে হইতে পারে যে সবচেয়ে উন্নত পোর্টাল তন্ত্র সবকিছু সবচেয়ে উন্নত কার থাকে? মানুষের থাকে। সো এটা একটু কনফিউশন লাগতে পারে আর কি। তো এটা কি হবে আমাদের? সরীসৃপ। কি সরীসৃপ, হ্যাঁ। আচ্ছা, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? ওই যে মনে পড়ে আমাদের কানে 3টা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে সবচেয়ে ছোট কে? স্টেপিস। তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি। দেখো মানবদেহে অক্সিজেন পরিবহনে কোনটি সঠিক, তাই না? 4 অণু হিমোগ্লোবিনের সাথে এখনো অক্সিজেন মিলিত না। একটা হিমোগ্লোবিন কয় অণু অক্সিজেন নিয়ে যায়? 4 অণু। তাহলে এটা সঠিক হচ্ছে না। ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কোষের ভেতরে প্রবেশ করে, হ্যাঁ এটা ঠিক। তাহলে কিভাবে যায়? ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে বিতেই যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা পরের আর অপশনগুলো পড়তেছি না আর কি, হ্যাঁ। দেখো কোন রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে? এই যে হিস্টামিন এবং হেপারিন কারা ক্ষরণ করে? বেসোফিল। কারা ক্ষরণ করে? বেসোফিল। এটাও একদম ওই যে রক্তের যে কণিকাগুলো আছে সেই জায়গার কোশ্চেন, এইটা নিয়েও তোমাদের কনফিউশন লাগার কথা না, এটা তোমাদের পারার কথা। তবে বলতেছি না যে সবগুলো কোশ্চেনই তোমরা পারার মতো একদম বইয়ের একদম উপর থেকে আসে, কিছু কোশ্চেন একটু গভীর থেকে হয়েছে আর কি, হ্যাঁ। তাহলে রক্ত, যেমন এই কোশ্চেনটাই কেমন যেন একটু উল্টাপাল্টা কোশ্চেন, হ্যাঁ। কয়জন পারছো আমি জানি না, কারা পারছো এটা আমি একটু দেখলে ভালো হইতো আর কি, হ্যাঁ। রক্ততঞ্জনের কোন ফ্যাক্টরকে স্ট্যাবল ফ্যাক্টর বলা হয়? শোনো, স্ট্যাবল ফ্যাক্টর হচ্ছে 7, আর আনস্ট্যাবল ফ্যাক্টর 6, একটু জেনে রাখো। স্ট্যাবল হচ্ছে 7। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। কোনটা হবে? স্যার বি। দেখো করোনারি হৃদরোগ নির্ণয়ে প্রথম পরীক্ষা যে কোনো সময় হসপিটালে গেলে বুকে ব্যথা বললেই সবার আগে ডাক্তার কি দেয়? ইসিজি। কি দেয়? ইসিজি। তাহলে হৃদরোগ নির্ণয়ের প্রথম পরীক্ষা যদি বলে, তাহলে প্রথম পরীক্ষা ইনিশিয়ালি প্রাথমিকভাবে আগে ইসিজি করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে ইসিজি, ঠিক আছে। দেখো বিএমআই 37 হলে কত? আমরা মোটামুটি ওই যে বিএমআই এর তো জানি, তাই না? তাহলে প্রথম শ্রেণীর স্থূলতা কত হয়? ইউজুয়ালি 30 থেকে 34.9 যদি হয় তখন আমরা এটিকে প্রথম শ্রেণী বলি, এবং 35 থেকে 39.9 যদি হয় তখন আমরা
দ্বিতীয় শ্রেণী বলি, তাহলে 37 তো আমাদের দ্বিতীয় শ্রেণীর মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, এটা তোমরা পারবা সবাই, আশা করি এটা নিয়ে খেচা লাগার কথা না। দেখো এপিগ্লোটিসে কোন ধরনের তরুণাস্থি আছে, এটাও তোমরা পারবা। এই যে এপিগ্লোটিসে যে তরুণাস্থি, ওই যে পিত্তন্তময় তোমরা মনে রাখছো ট্রিপুলি দিয়ে, আমাদের মনে রাখার সহজ উপায় ট্রিপুলি, সেই ট্রিপুলির একটা দিয়ে কি হয় এপিগ্লোটিস, সেই ট্রিপুলির একটা দিয়ে কি হয় এপিগ্লোটিস। কোন তন্তুময়? পিত্তন্তময়। কোন তন্তুময়? পিত্তন্তময়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি। অ্যান্সার ডি। মানব দেহে খনিজ লবণের কাজ কি? দেখো রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ভিটামিন। প্রথম অপশন দেখো, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে কে? ভিটামিন। তাপ তৈরি করে কে? শর্করা। ঠিক আছে, এই তাপ নিয়ন্ত্রণ করে কে? স্নেহ বা ফ্যাট বা লিপিড। আর এই যে পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে, তাহলে এই একটা অপশানই পড়ে থাকে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি খনিজ লবণের কাজ কি? পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। অপশান সি। এরপর দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওপরের পাটির দন্ত সংকেত কত? ওপরের পাটি হোক, নিচের পাটি হোক, ডানের পাটি হোক, বামের পাটি হোক, ইউজুয়ালি এটা হচ্ছে 2 1 2 3। ঠিক আছে, 2 1 2 3, টোটাল তো 8টা থাকে তাই না? তাহলে 2 1 2 3, তাহলে 2 1 2 3 কোনটা মিলে? দেখো 2 2 3 1 মিলতেছে না। ঠিক আছে, 2 2 2 1 মিলতেছে না, 2 1 3 2 মিলতেছে না। আর দেখো 2 1 2 3, এই যে এটা মিলে। তাহলে অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। মানুষের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি? শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সঞ্চালন করে। এটা হবে না, কারণ শরীরে কোন রক্ত নিয়ে পাঠাই? অক্সিজেন যুক্ত। সাইনাস ভেনোসাস তো নাই। সাইনাস ভেনোসাস কার আছে? যে রুই মাছের আছে। একটা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এখানে কয়টা হয়েছে? 3টা। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। তার মানে এখান থেকে আমি বাই ডিফল্ট দেখো এই যে অপশন এ, অপশন সি, অপশন ডি বাদ দিতে পারি। তাহলে আমার অপশন আছে কোনটা? অপশন বি। আমি যদি নাও জানি যে হৃৎপেশির নিঃসার কাল দীর্ঘ, সবচেয়ে দীর্ঘ, এটা না জানলেও আমি হচ্ছে বাই ডিফল্ট দেখো এই 3টা অপশন বাদ দিতে পারি। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন বি। তাই না? সুন্দর ব্যাপার। মানুষ সর্বভুক। মানুষ মোটামুটি সব কিছুই খায়, কারণ মানুষের সব ধরনের দাঁত আছে। ঠিক আছে, কোনো কিছু কাটার জন্য এই যে কর্তন, ঠিক আছে, ছুড়ায় নিয়ে আসার জন্য ছেদন দাঁত লাগে, এবং সেটাকে পেশার জন্য কি লাগে? পেশন দাঁত। এবং এই 3 ধরনের দাঁতই মানুষের আছে। ঠিক আছে, এই 3 ধরনের দাঁতই মানুষের আছে, যার কারণে মানুষ একই সাথে মাংসও খাইতে পারে, শাকসবজিও খাইতে পারে, যত ধরনের খাবার আছে সব যা দিবা তাই খাইতে পারে মানুষ, কারণ মানুষের সব ধরনের দাঁত আছে। তাহলে এই সব ধরনের দাঁত দেখো এখানে পেশন কর্তন সবগুলো নাই, কিন্তু অগ্রপেশন, পেশন, ছেদন, পেশন এটাও নাই। তাহলে এই যে কর্তন, ছেদন, পেশন এই 3টা ধরনেরই দাঁত আছে। তাহলে অ্যান্সার হবে অপশান এ। এই দাঁত থেকে অলরেডি আমরা 2টা কোশ্চেন পেয়ে গেলাম। ঠিক আছে, লসিকার বৈশিষ্ট্য কোনটি? দেখো শর্করা ও আমিষ পরিবহন। শর্করা ও আমিষ হচ্ছে লসিকা পরিবহন করে না। আমরা মোটামুটি ওই যে পরিবহন চ্যাপ্টারের মধ্যে পড়ছি, ছোট ছোট শিরা দ্বারা বাহিত হয়। শিরা দ্বারা তো রক্ত বাহিত হয়, তার মানে এটাও হচ্ছে না। অধিক পরিমাণে ফাইব্রিনোজেন থাকে, এটাও হবে না। কি হয়? লিপিড পরিবহন করে। কি পরিবহন করে? লিপিড এবং বজ্র পদার্থ। ঠিক আছে, লিপিড এবং বজ্র পদার্থ যায় কিসের মাধ্যমে? লসিকার মাধ্যমে। এটার অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি আমাদের কাছে মনে হচ্ছে আর কি। নিঃশ্বাস প্রক্রিয়ায় কোনটি সঠিক? দেখো ডায়াফ্রাম নিচের দিকে যদি নেমে যায় তাহলে তো এটা প্রশ্বাস হয়, তাই না? তাহলে নিঃশ্বাস মানে তো বাতাস বের করে দিচ্ছি, তাহলে বাতাস বের করে দেওয়ার জন্য এখানকার আয়তন তো ছোট হইতে হবে, তাই না? তাহলে বক্ষ, গহ্বর এবং ফুসফুসের আয়তন হ্রাস পায়। হ্যাঁ, আয়তন হ্রাস পায় জন্যই তো সব কিছু বের হয়ে যাচ্ছে, বাতাস বের হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, আয়তন হ্রাস পাচ্ছে। পর দেখো মানুষের দাঁত কোন ধরনের? ঠিক আছে, ওই ডিফায়োডন্ট, এটা বানান একটু ভুল হয়েছে আর কি, এটা হবে হচ্ছে ডাইফায়োডন্ট। ঠিক আছে, কি হবে? ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট। কেন কেন কেন? কারণ হচ্ছে ওই মানুষের দাঁত 2বার ওঠে। ডাই মানে 2 না, ডাই মানে তো 2, তার মানে মানুষের দাঁত 2বার ওঠে। এই যে দাঁত থেকে 3টা কোশ্চেন আসে, কি একটা অবস্থা, খুবই সুন্দর ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, কোন গ্রন্থি আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে, ইউজুয়ালি দেখো এখানে যকৃত আছে, গ্রন্থির কথা বলছে, তাহলে যকৃত না, যকৃত করে না আর কি। থাইমাসও করে না। ঠিক আছে, অগ্নাশয় করার একটা চান্স আছে, কিন্তু না, অগ্নাশয় করে না। তাহলে কে করে? থাইরয়েড। ইউজুয়ালি হচ্ছে আমাদের এই যে শর্করা জাতীয় খাবার দাবার, ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড যারা আছে এরা করে। আর এই যে আমাদের এই যে আমিষ এবং লিপিড আছে, এরা হচ্ছে ওই যে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, থাইরক্সিন হরমোন দ্বারা শোষণ নিয়ন্ত্রিত হয়। কোন হরমোন? থাইরক্সিন। এই থাইরক্সিন আসে হচ্ছে থাইরয়েড থেকে। তাহলে এটার অ্যান্সার হবে অপশান ডি, থাইরয়েড। অপশান ডি, থাইরয়েড। দেখো খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কে? লাইসোজাইম। কে 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 কে?
লাইসোজাইম, লালাই কি থাকে? লাইসোজাইম, আমরা পড়ছি এটা। এটা কি অ্যান্সার হবে? লাইসোজাইম। আচ্ছা, এবার আসো দেখো ধমনী বিষয়ে কোনটা ঠিক। রক্ত প্রবাহ দেহের প্রান্ত থেকে হৃৎপিণ্ডের দিকে যায়, এটা কার মাধ্যমে? দেহ থেকে হৃৎপিণ্ডে যায় কে? শিরা। তার মানে এটা হচ্ছে না। প্রাচীর অস্থিতিস্থাপক, এটা হচ্ছে না। প্রাচীর তো স্থিতিস্থাপক, নাহলে তো প্রাচীর কখনোই সংকুচিত প্রসারিত হইতে পারতো না। কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। তাহলে কৈশিক জালিকায় সমাপ্ত হয়। হ্যাঁ, এইটা ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কৈশিক জালিকায় সমাপ্ত হয়। এটা একটু প্যাচ লাগতে পারে তোমাদের, খুব বেশি প্যাচ লাগারও কথা না, কারণ হচ্ছে আলটিমেটলি ধরো এটা আমাদের হার্ট যদি হয়, তাহলে এই হার্ট থেকেই তো আলটিমেটলি এই যে ধমনীগুলো বের হয়, এবং ধমনী বের হয়ে তো এই যে কৈশিক জালিকায় ভাগ হওয়ার পরে এখান থেকে শিরা তৈরি হয়, তাই না? তার মানে হার্ট থেকে বের হইলে ধমনী, তারপর কৈশিক জালিকা, দেন শিরা, শিরা আবার হচ্ছে হার্টে ফিরে আসে। সিস্টেমটা তো এরকমই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের বায়োলজি ছিল আর কি। হ্যাঁ, তো বায়োলজি ওভারঅল কেমন লাগছে জানি না, মোটামুটি একদম হচ্ছে সহজ বলা যায় না, আবার অনেক বেশি কঠিন এরকম না। বেশ কিছু কোয়েশ্চেন আনকমন ছিল, সেগুলো আশা করি সবার জন্যই আনকমন হতে পারে। তো তোমাদের কার কয়টা হয়েছে একটু জানাইলে, একটু শুনলে ভালো লাগে আর কি, যে হ্যাঁ তোমাদের এরকম এরকম হচ্ছে আর কি। ঠিক আছে, ভালো খবর শুনতে তো ভালো লাগে, খারাপ খবর ঠিক আছে। এখন আমরা কেমিস্ট্রি সলভে যাব। কেমিস্ট্রির ভাইয়া এসে তোমাদেরকে কেমিস্ট্রি সলভ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি খবর মরারা? পরীক্ষা তাহলে কেমন হইল? আচ্ছা, ঠিক আছে। তো অনেকে হচ্ছে 30-এ 25 পেয়ে গেছো না? তো দেখা যাক এরপরে কত পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা খুব বেশি সময় নিব না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব যে আমাদের কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসছে, তোমরা জানো কেমিস্ট্রির মতো আমার মনে হয় যে এত সহজ প্রশ্ন আর মনে হয় আগে হয় নাই, তাই না? হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন ছিল অনেক কঠিন, আর সবগুলা প্রশ্নই বরাবরের মতোই আমাদের অনুশীলনী থেকেই এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনুশীলনীর প্রশ্নে আবার কিছু ঝামেলা আছে, তো আমরা সবগুলাই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আসি, আমরা আমাদের প্রথম প্রশ্ন যদি একটু বলি, কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে, তাই না? দেখো এখানে একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অম্লীয় কথাটা। কারণ দেখো ম্যাগনেসিয়াম এটা আসলে আমার অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটা যৌগ গঠন করতে পারে, বাট আমার এই ক্ষেত্রে আমার যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অম্লীয়। অর্থাৎ আমরা যদি একটু এখানে দেখি যে আমাদের সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটার ক্ষেত্রে আমার হাইড্রোক্সাইড যখন গঠন করে সেটা অবশ্যই অম্লীয়, কিন্তু আমাদের যদি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে এটা কিন্তু আর অম্লীয় হচ্ছে না, এটা ক্ষারীয় হয়ে যাচ্ছে। সো আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে সালফার। আচ্ছা, তারপরে আমরা যদি আমাদের পরের প্রশ্নে চলে আসি, এটাও একটা মজার প্রশ্ন। হ্যাঁ, যে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.7 ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত? এই প্রশ্নটাও হুবহু আমাদের অনুশীলনীতে আছে। তো আমরা যদি একটু জাস্ট আমাদের এখানে সলভ কোনো রকম করে দেওয়া আছে, আমরা যদি একটু জাস্ট দেখি যে আমাদের হচ্ছে আমরা জানি ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সো আমরা যদি এইভাবে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমাদের আলো দৈর্ঘ্যটা আমরা দিলাম, এর সাথে আমাদের হচ্ছে আমাদের যেটা ন্যানোমিটার এককে আছে, আমাদের যেহেতু এটা মিটার এককে একটু কনভার্ট করতেছে আমরা করে নিলাম হোয়াটএভার। তো আমরা যদি এইখানটা একটু সমাধান করি, দেখো এখানে আমাদের দশমিকের আগে এইখানে নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে -6। তার মানে এটা উপরে চলে গেলে কত হচ্ছে? 10⁻14। আচ্ছা, তো এই প্রেক্ষাপটে দেখো এখানে কোথাও 10⁻14 নাই, কিন্তু আমাদের অনুশীলনীর বইতে হাজারি স্যার অ্যান্সার দিছে এইটা, এবং আমরা এইটাই আসলে অ্যান্সার হিসেবে ধরতে পারি, বাট অ্যাকচুয়ালি এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, তো আমাদের আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা যে প্রশ্নটা আসছে সেটাতে কোনো অ্যান্সার না থাকলেও আমাদের অনুশীলনী বইতে আসলে এইটাকে অ্যান্সার ধরছে আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে বিষয়, প্রশ্নটার অ্যান্সার ব্ল্যাঙ্ক, বাট অনুশীলনীর বইতে যেটা আছে সেটা যদি আমরা অ্যান্সার হিসেবে ধরি তাহলে অ্যান্সার হবে এ। কেমন? এই ব্যাপারটা কি আমাদের ক্লিয়ার বা আমাদের বোধগম্য হয়েছে কিনা? এই প্রশ্নটার ব্যাপারে একটু ঝামেলা আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে বিষয়। এরকম আরো কিছু ঝামেলা আছে, আমরা পরে যাব ইনশাল্লাহ। এরপরে একটা খুবই চমৎকার এবং খুবই সহজ প্রশ্ন আসছে, যে কোন পরিবর্তনটি তাপ উৎপাদী মানে সে তাপ উৎপন্ন করবে। হ্যাঁ, এখন আমার যদি বরফ পানিতে পরিণত হয়, তার মানে তাকে তাপ কি করতে হবে? তাকে তাপ গ্রহণ করতে হবে, তাই না? বরফ
সে তাপ গ্রহণ করে আর একটু কম্পারেটিভলি সে হচ্ছে পানিতে পরিণত হবে, আরও যদি তাপ সে গ্রহণ করে তখন সে বাষ্পে পরিণত হবে। কিন্তু আমার এখানে তাপ উৎপাদী অর্থাৎ তাপ উৎপন্ন করছে এমন বিক্রিয়া হবে, তার মানে রিভার্স প্রক্রিয়া আমাকে যাইতে হবে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি ভ্যাপর থেকে লিকুইড, তাইলে সেইটার ক্ষেত্রে এটা হবে আমাদের তাপ উৎপাদী। বাদ বাকি যা আছে সব দেখবো হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রক্রিয়া, শুধুমাত্র একটাই হচ্ছে ব্যতিক্রম। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, অর্থাৎ তোমার যখন বাষ্প থেকে পানিতে পরিণত হবে সেটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, খুবই সিম্পল। এরপরে আসো বাফার, এইটা পারবা না আমার মনে হয় যে এমন কেউ নাই। হ্যাঁ, তো আমাদের হচ্ছে দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী যে ক্ষারক সেটাই হচ্ছে কি আমাদের বাফার, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার গঠন করতেছে। সো এই টাইপের একটা সহজ প্রশ্ন আমাদের চলে আসছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই মনে হয় পারার কথা, তাই না? এরপরের প্রশ্ন আরো সহজ, আরও সহজ মানে খুবই সহজ, এটা একদমই খুবই বেসিক লেভেলের প্রশ্ন, আমরা সবাই পারি। এসটিপিতে আমাদের মোলার আয়তন কত? এসটিপিতে আমাদের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আর এসএটিপিতে সেটা কত হবে? হ্যাঁ, এসএটিপিতে সেটা হবে হচ্ছে 24.789। আরেকটা আছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত, তাই না? হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা হবে কত? 24.04, তাই না, লিটার পার মোল। আচ্ছা, তো মোলার আয়তন বললে শুধু লিটার দিয়ে আমরা হিসাব করবো। ওকে, যাই হোক, তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা যদি পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে ঔষধ রূপে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। খুবই কমন একটা প্রশ্ন, বেশ কয়েকবার এই প্রশ্নের সাথে তোমরা পরিচিত থাকার কথা, খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, নাইট্রোগ্লিসারিন নর্মালি কী কাজে ব্যবহার করা হয়? আমরা অ্যানজাইনা পেক্টোরিস সম্পর্কে জানি না? হ্যাঁ, আমাদের ওই যে হার্টের যখন রক্তনালী যেগুলো থাকে সেখানে যখন রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, এইটার নাম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। আর এইটা সারানোর জন্য আমরা নর্মালি হচ্ছে এই নাইট্রোগ্লিসারিনটা ব্যবহার করি, তাই না? তো আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার তাহলে কি হচ্ছে? হৃদরোগের ব্যথা, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমাদের অ্যান্সারের পরে আমরা যদি আমাদের পরের কোশ্চেনটা আসি, এই প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখো, ক্যালসিয়াম নাইট্রাইট এর সাথে পানি, এখানে তোমাকে বলছে যে এক্স যৌগটি কি হবে। এই প্রশ্নটা তুমি যদি সমতাকরণ না করে করো তাহলে অ্যান্সার মেলানোটা খুবই ইম্পসিবল। হ্যাঁ, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সমান করে নিতে হবে। হ্যাঁ, তো সমান করে নিতে গেলে আমাকে আগে চিন্তা করতে হবে যে এখানে আসলে 3 না হয়ে এখানে হবে হচ্ছে 6। যদি 3 হয় তাহলে এখানে যা আছে একটাও হবে না। ঠিক আছে, সো এই প্রশ্নটাও আমাদের হুবহু অনুশীলনী থেকে আসছে, আমাদের বইয়ে হুবহু কোথাও দেওয়া নাই, বাট অনুশীলনীর প্রশ্ন। সো আমরা যদি এভাবে একটু সমাধান করি তাহলে আমাদের এখানে যেটা এই এক্স মৌলটা আসে সেটা হচ্ছে আমাদের এই অ্যামোনিয়া। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। ওকে, আমরা যদি আমাদের একটু পরের প্রশ্নে যাই, এইটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়। এটা খুবই কমন একটা প্রশ্ন, আমরা সবাই এটা পারি। হ্যাঁ, একদম ডাইরেক্ট ডেফিনেশন থেকে প্রশ্নটা চলে আসছে, তাই না, সংজ্ঞা থেকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আয়নীকরণ শক্তি। সো আমাদের অ্যান্সার হচ্ছে আয়নীকরণ শক্তি, অর্থাৎ বি। এরপরে আসি আমাদের পরের প্রশ্ন, যে কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল। আমরা জানি পানিতে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে, তাই না? এই হাইড্রোজেন বন্ধনটা থাকার কারণে এটা খুবই দুর্বল একটা বন্ধন, যার কারণে পানি কি তরল অবস্থায় থাকে। আচ্ছা, তো আমরা আসি এরপরে আমাদের যদি প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্ন খুবই সহজ, একদম প্রথম অধ্যায়ের প্রশ্ন, সবাই আমরা পারি যে ত্বকে অ্যাসিড পড়লে কোন দ্রবণটা ব্যবহার করা হয়। ক্ষার পড়লে আমরা ব্যবহার করি কি? বোরিক অ্যাসিড। আর যখন অ্যাসিড পড়বে তখন আমাদের 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে হয়, তাই না? তাইলে আমাদের ত্বকে অ্যাসিড পড়লে আমরা বাইকার্বনেট ব্যবহার করব, আর যখন ক্ষার পড়বে তখন কি করবা? বোরিক অ্যাসিড ব্যবহার করবা। ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, আমাদের পরের প্রশ্ন কি আছে দেখো, কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করবে। খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের অনুশীলনী বইতে আছে, বাট অনুশীলনী বইতে আমাদের অ্যান্সার দেওয়া আছে হচ্ছে এই ফেরাস আয়ন। এই প্রশ্নটা মেডিকেলও একবার আসছিল। ঠিক আছে, খুবই কমন একটা প্রশ্ন এবং খুবই ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন। এইটার 3টা নিয়ম আছে, আমরা সবাই জানি, তাই না? একটা নিয়ম ছিল হচ্ছে আমাদের যে যার চার্জ বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা অধিক হবে, কিন্তু এখানে দুইটার ক্ষেত্রে মানে কনফিউশনটা মেনলি বি এবং ডি নিয়ে, হয়তো আমরা এই দুইটা নিয়েই কথা বলি। দেখো, এখানে দুইটা চার্জই হচ্ছে সমান, তার মানে এই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন আনতে পারতেছি না বা বৈষম্য করতে পারতেছি না। আমাদের বৈষম্য করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আকার। এইটার আকার সম্পর্কে যদি আমরা বলি যে অ্যালুমিনিয়ামটা দেখবা একটা পর্যায়ে উপরে আছে আর আয়রনটা একটা পর্যায়ে নিচে আছে, এইটার আকার হচ্ছে আমাদের 53 পিকোমিটার। আর এই জায়গায় আমাদের যে আয়নটা আছে সেটার আকার হচ্ছে 63 পিকোমিটার। তার মানে আমাদের ছোট কোনটা?
আমাদের ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। দ্যাটস ওয়াই এইখানে যেহেতু অ্যালুমিনিয়াম ছোট, যার আকার ছোট হবে তার পোলারায়ন ক্ষমতা কম্পারেটিভলি অন্যদের থেকে একটু বেশি হবে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে মোর অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। বাট আমাদের বইতে, অনুশীলনীর বইতে সুন্দর করে দেওয়া আছে হচ্ছে ফেরাস আয়ন। সো এখন অ্যান্সার কি হবে তোমরা তো বুঝতে পারতেছো। ঠিক আছে, সো এক্স্যাক্ট অ্যান্সার এবং হচ্ছে বইয়ের অ্যান্সার দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সো এই জিনিসটা আমি হচ্ছে এই জন্য বলতেছি যে এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, সো যাক আমরা যদি একটু পরের প্রশ্নে যাই, যে এখানে কি আছে, বেনজিন সংরক্ষণে কোনটি হ্যাজার্ড প্রতীক হিসেবে ব্যবহার করে? আমরা জানি যে টলুইন এবং বেনজিন এগুলা কি, এগুলা হচ্ছে দাহ্য এবং ক্ষতিকারক, তাই না? দাহ্য মানে কি ফ্লেমেবল, এবং ক্ষতিকারক মানে হচ্ছে হ্যাজার্ড। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? ফ্লেমেবল এবং হ্যাজার্ড। অ্যান্সার হচ্ছে এ। বেনজিন এবং টলুইনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ। এরপরে আসি যে সবল অ্যাসিড ও দুর্বল ক্ষারের ট্রাইটেশন কালে প্রশমন বিন্দুতে পিএইচ কত? আচ্ছা, তো আমরা এটা তোমাদেরকে একটা গল্প দিয়ে পড়াইছিলাম। হ্যাঁ, তো ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে যদি অ্যাসিড সবল হয়, বেস দুর্বল হয়, পিএইচ এর মান কার দিকে থাকবে? অ্যাসিডের দিকে থাকবে, অর্থাৎ 7 থেকে কি হবে? কম হবে। তাহলে 7 থেকে যদি কম হয়, এক্স্যাক্ট মানটা ছিল 5.27। আর যদি হচ্ছে আমাদের ক্ষার শক্তিশালী হয়, অ্যাসিড দুর্বল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান একটু বেশি থাকবে, সেটা হচ্ছে 8.80। আর যদি দুইটাই সবল হয় তাহলে পিএইচ এর মান হবে 7, তাই না? ব্যাপারটা এমন ছিল। সো আমাদের যেহেতু সবল অ্যাসিড দুর্বল ক্ষারের কথা বলছে, তার মানে আমাদের পিএইচ এর মানটা 7 থেকে কম হবে, এক্স্যাক্ট মান হচ্ছে 5.27। কেমন? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপরে আসি আমরা আমাদের পরের প্রশ্নে যদি একটু যাই, সেটা হচ্ছে যে কোন এস্টার পাকা কমলায় সুগন্ধের কারণ? হ্যাঁ, এটা আমরা সবাই কম বেশি পারি। কি? এটা হচ্ছে অক্টাইল অ্যাসিটেট, তাই না? তাহলে অক্টাইল অ্যাসিটেট হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের জৈব যৌগ থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, যেই দুইটা প্রশ্ন আসছে খুবই সহজ এবং আমরা মোটামুটি পারি, তাই না? আচ্ছা, তো যাই হোক আমরা আমাদের পরের প্রশ্নটা একটু যদি আসি, এই প্রশ্নটায় আমাকে বলছে যে অ্যাটম ইকোনমি বের করতে। অ্যাটম ইকোনমি আমরা কিভাবে বের করি? উৎপাদ বাই হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাই না? এখানে যদি পানি থাকে তাহলে সেটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎপাদের ভর আমরা এখানে দেখো বের করছি যে 1 মোল, এটার ভর আমরা বের করছি, এখানে দেওয়া আছে হচ্ছে 88, এবং এখানে আমাদের বাকি যে দুইটা বিক্রিয়ক ছিল সেই দুইটা বিক্রিয়ক আমরা যোগ করে দিছি যে 44 + 60। তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের অ্যান্সার আমরা পাইলাম হচ্ছে 83। এই প্রশ্নটা মানে যোগ বিয়োগ করার জন্য একটু প্যারা হয়ে গেছে যদিও, তারপরে এই টাইপের প্রশ্ন আসছে, এই টাইপের প্রশ্ন আমরা মোটামুটি কম বেশি পারার কথা, তাই না? আচ্ছা, তো যাই হোক এরপরে আসি আমাদের পরের প্রশ্ন। এখানে আছে কি যে রান্নার চুল্লিতে ব্যবহৃত সিলিন্ডারে কি থাকে? খুবই কমন একটা প্রশ্ন, কম বেশি সবার পারার কথা এটা, তাই না? হ্যাঁ, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে মিথেন, এবং তার সাথে আমরা প্রোপেন যুক্ত করি, তাই না? আচ্ছা, তো এই মিশ্রণটা আসলে এই যে রান্নার যে সিলিন্ডার সেখানে ব্যবহার করা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে মানে এইটা মানে এমনি মিথেনের তো জ্বালানি ক্ষমতা অনেক বেশি, তাই না? তো যখন এখানে বিউটেন এবং প্রোপেন থাকে তখন এই জ্বালানি ক্ষমতা একটু কমায় যায়, তা না হলে দেখবা যে একদম ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আসি আমরা যদি আমাদের পরের প্রশ্নটায় আসি যে সলিড বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত? ভূগর্ভস্থ মান, হ্যাঁ, 121 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসি সাসপেনশন এর উদাহরণ কোনটা? রক্ত হচ্ছে একটা সাসপেনশন, তাই না? আবার আমরা যদি দুধ, দই এগুলার কথা বলি, এগুলো হচ্ছে আমাদের কলয়েডের উদাহরণ, তাই না? আচ্ছা, এরপরে আসি এখানে কি আছে? এখানে আছে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত মানে পানীয় জলের পিএইচ এর মান। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত যে মান সেটা হচ্ছে 6.5 থেকে 8.5। তো এইটা যদি হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের মোটামুটি এইটা। আমাদের কেমিস্ট্রিতে যে প্রশ্নগুলো আসছিল মোটামুটি হচ্ছে সব জ্ঞানমূলক প্রশ্ন আসছে, কোনো মানে অনুধাবন টাইপের কোনো প্রশ্ন আসে নাই। হ্যাঁ, তারপরে দেখো এখানে বলছে যখন এ এবং বি দুইটা পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে এখানে দেওয়া আছে ব্যাসার্ধগুলা ছোট হাতের আর এ এবং ছোট হাতের আর বি, এবং সমযোজী বন্ধন দূরত্ব বলছে এত, তাহলে নিচের কোনটি সত্য? তো আমরা এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি? যে সমযোজী বন্ধনের যে দূরত্বটা সেটা হচ্ছে আমার যে দুইটা যৌগের যে পারমাণবিক ব্যাসার্ধ থাকবে সেটা যোগফলের সমান হবে, তাই না? তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে নর্মালি এরকম হয়। তাহলে আমরা যদি দেখি আমাদের অ্যান্সার কোনটা হয়, তাহলে দেখো তো যে আমাদের দুইটা মৌলের যে ব্যাসার্ধ সেটার যোগফল ইজ ইকুয়াল টু আমাদের সমযোজী বন্ধন দূরত্ব। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি, আর অল্প কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি একটু বলি, সেখানে হচ্ছে দেখো এখানে একটা চমৎকার প্রশ্ন আছে, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে ইলেকট্রন যোগ হয়েছে এবং ক্লোরাইড আয়ন গঠিত হয়েছে, এখানে আছে ডেল এইচ। হ্যাঁ, তোমাকে বলছে এখানে ডেল এইচটা কি, খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? ডেল এইচ কি? হ্যাঁ, ডেল এইচ এর দিয়ে আমরা নর্মালি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া সেটা আমরা বুঝতে পারি। তাহলে আমাদের ডেল এইচ হচ্ছে আমাদের বিক্রিয়া তাপ, ঠিক আছে? সো বিক্রিয়া তাপ হচ্ছে আমাদের ডেল এইচ। হ্যাঁ, তো মোটামুটি খুবই সহজ প্রশ্নই আসতে দেখা যাচ্ছে যে কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ। হ্যাঁ, তো নর্মালি ওই যে পরিমাণগত রসায়ন থেকে এটা খুবই কমন একটা প্রশ্ন, জারক বিজারক থেকে একটা প্রশ্ন থাকে, তাই না? তাইলে আমরা জাস্ট একটু যদি এখান থেকে দেখি যে আমাদের H2S যেটা দুর্গন্ধযুক্ত একটা যৌগ, তাই না? ওই যে পচা মাসের যে আষ্টে গন্ধটা, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের এই H2S এইটা। তো এইটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বিজারক পদার্থ, তাই না? এছাড়া আরো অনেক কিছু বিজারক পদার্থ আছে, আমরা সেদিকে পরে আসতেছি। যাই হোক, আমরা এখান থেকে আসি যে দেখো আমাদের এর পরের প্রশ্ন আছে, গাজন প্রক্রিয়া কি পরিবর্তন সম্পন্ন হয়? তো গাজন প্রক্রিয়ার ক্ষেত্রে যে আমরা জানি যে গ্লুকোজ থেকে কি হয়, ইথানল গঠিত হয়। তো গ্লুকোজ থেকে ইথানল গঠনের যে প্রক্রিয়া সেটাই কি অ্যাকচুয়ালি গাজন প্রক্রিয়া, তাই না? আচ্ছা, সো মোটামুটি সব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আসতেছে দেখো আমাদের হচ্ছে এই যে এই চিহ্নটা কোন ধরনের রাসায়নিক যৌগের জন্য মানে ব্যবহৃত হয়? এটা কি? এটা হচ্ছে আমাদের যে উত্তেজক রাসায়নিক যৌগগুলো আছে সেটা নির্দেশ করে হচ্ছে আমাদের এই HXI চিহ্নটা, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার কি এই, মানে একদমই হচ্ছে যে বইয়ের প্রথম দিকে যে ছোট ছোট টপিকসগুলো আছে গুনে গুনে আসলে ওই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে? এরপরে আসি আমাদের একদম লাস্ট যে প্রশ্নটা, এই প্রশ্নটাও খুবই সহজ একটা প্রশ্ন, সবাই কম বেশি পারবা, এটা সূত্র না জানলেও মনে হয় যে পারার কথা, তাই না? হ্যাঁ, যে আমাদের এত ml একটা দ্রবণ, সেখানে এত মোলার, এই দ্রবণটায় কত গ্রাম এত দরকার হবে, অথবা সোডিয়াম কার্বনেটের পরিমাণটা ঠিক এক্স্যাক্টলি কত দরকার হবে। আমরা যদি এটা আরো সহজভাবে বলি, আমরা জানি যে 1000 ml একটা দ্রবণ, সেটা যদি 1 মোল হইতো, সেখানে আমার হচ্ছে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত হইতো, আণবিক ভর 106, এত গ্রাম থাকার কথা ছিল। তাইলে এখন আসি, আমার যদি এটা 1 গ্রাম হয়, এটা হচ্ছে আমাদের তাইলে কত হইতো, এত ডিভাইডেড বাই হচ্ছে 1000, ঠিক আছে? এবং এটা যদি আমাদের 250 ml হয়, 250 ml, আর এটা যদি আমাদের হচ্ছে 0.1 মোলার অর্থাৎ ডেসিমোলার হয়, তাহলে সেক্ষেত্রে এটা জাস্ট এখানে গুণ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো 250 ইন্টু 0.1, ঠিক আছে? সো আমরা জাস্ট এটা যদি একটু সমাধান করে ফেলি, তাহলে আমরা খুব সহজে আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারি, তাই না? এটা করার ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যদি হচ্ছে এভাবে চিন্তা করি যে 250-র মধ্যে 5 বার যায়, এখানে তাহলে 20। আচ্ছা, তো এটার মধ্যে মোটামুটি হচ্ছে 5 বার সামথিং যায়। ওকে, আচ্ছা 4 পয়েন্ট সামথিং আছে। হ্যাঁ, সো যাই হোক, আর এখানে আছে আমাদের আছে হচ্ছে পয়েন্ট সামথিং। তাহলে মোটামুটিভাবে আমাদের এইটার ক্ষেত্রে আমরা যেটা অ্যান্সার বের করতে পারছি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই যে 2.65 মোটামুটি যে মানটা আমরা পাইছি আর কি, এটা যদি খেয়াল করে দেখো এই মানটা মোটামুটি হচ্ছে কাইন্ড অফ এরকম। তো এই টাইপের একটা ছোট সহজ মান আমাদের এবার প্রশ্নে আসছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড কথাবার্তা। তো তোমাদের মোটামুটি কয়টা হয়েছে যদি একটু জানাও, 25টার মধ্যে আমাদের কেমিস্ট্রি কয়টা এসেছে সবাই একটু কমেন্ট করে জানাও। তো আমরা এরপরে আমাদের হচ্ছে ফিজিক্স, তাই না? হ্যাঁ, তোমাদের সবচেয়ে যেটা নিয়ে হচ্ছে তোমাদের অবস্থা, এখন আমরা অপেক্ষা করতেছি ফিজিক্সের জন্য। তোমাদের ফিজিক্স ভাইয়া এখন তোমাদেরকে ফিজিক্সের সলভ দিবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা দেখি ভাইয়া ফিজিক্সের প্রশ্নগুলো কি আর তার উত্তরগুলো কেমন হওয়া উচিত। আসলে প্রশ্ন যেগুলো দেখলাম আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আগে যেমন একটা ব্যালেন্স করে প্রশ্ন আসতো, যেমন ধরো বোটানি 15টা, জুলজি 15টা, এবার কিন্তু তারা ওরকমটা করে নাই। হ্যাঁ, যাই হোক, এখন কখন কী ধরনের প্রশ্ন করে এটা বলা মুশকিল। তো দেখো ভাইয়া, এটা সরাসরি সেকেন্ড পেপারের প্রশ্ন, চুম্বক চ্যাপ্টারের প্রশ্ন। নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ? আমরা প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক এসব পদার্থের উদাহরণ পড়ি, এগুলো সবসময়ই চলে আসছে। প্যারাচুম্বক পদার্থের উদাহরণগুলো আমরা আসলে দেখি সোডিয়াম, অ্যান্টিমনি, তারপরে হচ্ছে প্লাটিনাম, তরল অক্সিজেন, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ভাই প্যারাচুম্বক পদার্থ। আমরা মনে রাখতাম সবাই, ওকে, এই যে এসবিতে সবাই, এটা হলো অ্যান্টিমনি, ওকেতে অক্সিজেন, তরল অক্সিজেন, ছোট আলম সোডিয়াম, আলমতে অ্যালুমিনিয়াম, মনেতে ম্যাঙ্গানিজ, কোরেতে ক্রোমিয়াম,
পিটাইতে প্লাটিনাম, এটা একটা ছন্দ ছিল, সবাই ওকে ছোট আলম মনে করে পিটায়, এগুলো হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। তো এখানে এই যে প্লাটিনামটা আছে, হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে প্লাটিনাম। এরপর আসো, কোন তাপমাত্রায় পানির পৃষ্ঠটান সবচেয়ে বেশি? তোমরা মনে হয় জানো যে তাপমাত্রা বৃদ্ধি পাইলে পৃষ্ঠটান হ্রাস পায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তাপমাত্রা যত কম হবে পৃষ্ঠটান তত বেশি হবে। তাহলে সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তাপমাত্রায় পৃষ্ঠটান সবচেয়ে বেশি হবে। এরপর আসো ভাই, এন টাইপ নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কোন ধরনের অপদ্রব্য ইউজ করতে হবে? তো নেগেটিভ করার জন্য আমাদের বেশি ইলেকট্রন আছে এরকম মৌল ইউজ করতে হবে, অর্থাৎ পঞ্চযোজী মৌল যেগুলো ছিল, আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ, এই পঞ্চযোজী মৌলগুলো ব্যবহার করলে এই এন টাইপ বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। তাহলে উত্তর হচ্ছে আর্সেনিক। বাকি যেগুলো আছে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, এগুলো হচ্ছে ত্রিযোজী মৌল, এগুলো ব্যবহার করলে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে, তাই না? আচ্ছা, এরপর আসো, ইয়াংয়ের গুণাঙ্ক সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটা? এইটা হচ্ছে সিরিয়াল করে কম বেশি করে দেওয়া আছে, যে লোহার সবচেয়ে বেশি, তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সীসা। বইয়ে সরাসরি আছে তপন স্যারের বইতে। তাহলে অ্যান্সার হচ্ছে সীসা, এর স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে কম। আচ্ছা, আইসোটোপে এটাতে নিউট্রন সংখ্যা কত? খুবই সহজ ছিল, আমরা বিয়োগ করব 15 থেকে 7, 7 বাদ দিলে থাকে 8, এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা। এরপরে আসো, মেঘের মধ্যে কোনটি ছড়ালে কৃত্রিম বৃষ্টিপাত হয়? সচরাচর আমরা প্রামাণিকের বই আসলে ওইভাবে পড়ি না, এবার কিন্তু অনেকগুলো কোশ্চেন প্রামাণিক স্যারের বই থেকে দিয়ে দিয়েছে। তো এইটার অ্যান্সার হচ্ছে সিলভার আয়োডাইড। মেঘের উপরে উঠে যদি মেঘের মধ্যে সিলভার আয়োডাইড বা লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে এই কণাগুলো ছড়িয়ে পড়ে এবং ওই মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প কণাগুলোকে একত্রিত করে, ফলে এটার ওয়েট বেড়ে যায়, তখন এটা পানি হিসেবে, বৃষ্টি হিসেবে ভূপাতিত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সিলভার আয়োডাইড, এটা কৃত্রিম বৃষ্টিপাতের কারণ। বিকিরণ কোয়ান্টা কোনটি? তোমরা জানো এটা হচ্ছে ফোটন, আলোর কণা বা শক্তি কণা, যেটাকে আমরা কোয়ান্টা বলি, এটার উপর ভিত্তি করে কোয়ান্টাম থিওরি এসেছে। তাহলে এটা বিকিরণ কোয়ান্টা হচ্ছে ফোটন, অ্যান্সার বি। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কখন? 3টা কন্ডিশন আছে। আমরা যখন লিফটে উঠি তখন আমাদের ওজন বেশি মনে হয়, তখন আসলে আমাদের অভিকর্ষ ত্বরণ জি আর লিফটের ত্বরণ এ, এই দুটা যোগ করে আমাদের ওজনটা নির্ধারিত হয়, অর্থাৎ ওজন বাড়ে। আবার যখন আমরা নিচে নামি তখন আমাদের লিফটের যে ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ থেকে বিয়োগ হয়, অর্থাৎ জি মাইনাস এ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা এরকম যে এটা হচ্ছে নর্মালি তোমার ওজন, হ্যাঁ, এম জি বলতে পারো। তো এখানে এম এর সাথে জি প্লাস এ হবে যখন তুমি উপরে উঠবা, বেশি ওজন মনে হবে। এখানে এম এর সাথে জি মাইনাস এ হবে যখন তুমি নিচে নামবা, তো তোমার হালকা মনে হবে। আর যদি এমন হয় যে তুমি অভিকর্ষ ত্বরণের মতো ত্বরণ নিয়েই নিচে নামছো, অর্থাৎ ধরো লিফটটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, তাহলে জি মাইনাস জি 0 হয়ে যাবে। তাহলে তখন তোমার আর কোনো ওজন মনে হবে না, তুমি মনে হবে যে ওজনহীন। তাহলে জি ত্বরণে নিচে নামলে একটা ব্যক্তিকে ওজনহীন মনে হবে তার নিজের। আচ্ছা, এসআই ইউনিটে হার্জ কোন রাশির একক? জানো, কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। 600 কেজি ভরের একটা বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলো, ক্ষমতা কত? কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছে? এরকম ম্যাথ তোমাদের বইয়ে আছে, মানগুলো ভিন্ন ছিল, ঠিক আছে। এফ পি ইকুয়াল টু এফ ভি, পাওয়ার, ক্ষমতা আমরা হচ্ছে এফ ভি এই সূত্র দিয়ে বের করতে পারি। এফ এর মান থেকে আমরা এখানে এম জি নিয়ে আসবো, এফ ইকুয়াল টু এম জি আমরা জানি, এমটা হচ্ছে ওয়েট 600 কেজি, জি তো 9.8, ভি হচ্ছে 0.1। এখন আমাদেরকে এটা গুণ করতে হবে, তো যেহেতু এখানে শূন্য শূন্যগুলো আছে, তো আমরা এইটা দিয়ে দশমিকগুলো উঠাই দিতে পারি। যেমন এই শূন্য দিয়ে গুণ দিলে এটা 98 হয়ে যাবে, আরেকটা শূন্য বাদ দিলে এটা 1 হয়ে যাবে, তাহলে 98 ইন্টু 6 থাকে বাকি। হ্যাঁ, তো এই 98 আর 6 গুণ করার একটা সহজ ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সামনেও লাগতে পারে তোমাদের। 98কে 98 না ধরে 100 ধরতে পারো, 2 বেশি, তো 100 গুণ 6 মানে 600। তুমি 98 থেকে 100 করার জন্য কত বেশি নিয়েছিলে? 2।
এটা তো বেশি নিয়েছো, তাহলে 6 2 গুণে 12, 12 বেশি নেওয়া হয়েছে, তাহলে 600 থেকে 12 বিয়োগ করলে 588। তাহলে এটা ওই ধরনের সংখ্যা গুণ করে সহজে বের করা যায়। মানে ধরো আমি যদি বলি 97 গুণ 3 কত হবে জানো? ইজিলি আমি বলতে পারি 297। কিভাবে? সরি 291। কিভাবে? সেটা হচ্ছে এই 97কে 97 না ধরে 100 ধরো, 100 × 3 ধরি, তাহলে তো 300। সহজ গুণ। এখন তুমি এই 97 থেকে 100 করার জন্য কত বেশি নিয়েছো? 3 বার 3 করে বেশি নিয়েছো, তাহলে 3 3 9 হয়, 9 বেশি না হয়েছে, তাহলে 291 হবে। এভাবে সহজেই হিসেব করা যায় কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, হ্যাঁ 588 ওয়াট। এটা ম্যাথ সহজ ছিল। একটি পাথরকে 4.9 মিটার/সেকেন্ড বেগে সোজা উপরে নিক্ষেপ করতে হবে। এই ধরনের ম্যাথ শত শতবার আসছে। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে 2v0/g, যেহেতু 4.9 × 2 মানে 9.8 আর অভিকর্ষ স্তর 9.8, তাহলে উড্ডয়ন কাল হবে 1 সেকেন্ড। ঠিক আছে, 0.5 সেকেন্ড ধরে উপরে উঠবে, 0.5 সেকেন্ড ধরে নিচে নামবে। এটা যদি 9.8 হতো তাহলে উত্তর হতো 2 সেকেন্ড, উড্ডয়ন কাল হবে 2 সেকেন্ড। ঠিক আছে, এরপর আসো কোনটি সব কিছুর তত্ত্ব। একদম আনকমন, হ্যাঁ প্রামাণিক স্যারের বই থেকে এসেছে, একদম শেষ থেকে। স্ট্রিং তত্ত্ব, এটার মধ্যে সব ধরনের তত্ত্ব অন্তর্ভুক্ত আছে, তাই এটাকে আমরা সব কিছুর তত্ত্ব বলতে পারি। থিওরি অফ এভরিথিং, স্ট্রিং তত্ত্ব। 100 কিলোপ্যাসকেল ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপ, তাহলে তাপ এই অবস্থায় গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে কম কোনটিতে? এটাও ওনার বই থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন করে বের করার আসলে খুব বেশি সুযোগ এখানে নাই। অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। এরপরে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিম্ব কিরূপ হবে? হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্রে বিবর্তন হবে স্বাভাবিক, আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিম্ব হয় উল্টা, তো উল্টা এবং বিবর্ধিত। ঠিক আছে, 2 কেজি ভরের একটা চাকার ব্যাস দেওয়া আছে 50 সেন্টিমিটার, আর 2 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার এই বেগে ত্বরণ সৃষ্টি করতে হলে কত টর্ক প্রয়োগ করতে হবে? সরাসরি সমীকরণে আসো, ক্যালকুলেশনটা একটু বড় ছিল। এ ধরনের ম্যাথ যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক শেষে করাই ভালো। হ্যাঁ, তো আমরা মানগুলো বসাই দিলে পাচ্ছি হাফ, 2 হচ্ছে ওয়েট 2 কেজি ছিল, হ্যাঁ ব্যাসার্ধ ছিল 0.25, আর আলফা হচ্ছে 2। এখানে আমরা ক্যালকুলেশন করলে 0.125 নিউটন মিটার পাই। এটা হচ্ছে অ্যান্সার সি, এটা হচ্ছে টর্ক। কোন পদার্থের তাপমাত্রা বাড়ালে রোধ কমে? আচ্ছা, অর্ধপরিবাহী যারা, তাদের তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তাপমাত্রা কমালে রোধ বাড়ে, অর্থাৎ জার্মেনিয়াম, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে এমনটা হবে। নির্দিষ্ট চাপ ও তাপে কোনটির সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি? এটাও প্রামাণিক স্যারের বই থেকে সরাসরি তুলে দেওয়া আছে। ক্যাচআপ 500 থেকে 100, হ্যাঁ প্যাসকেল সেকেন্ড, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। আরও মানগুলা দেখে নিতে পারো। আইসোটোপের টোপ অর্থ কী? সাধারণত এই ধরনের কোশ্চেন আসে না। আইসো মানে একই, টোপ মানে হচ্ছে স্থান। তো আইসোটোপ মানে আসলে সহাবস্থান বা এক স্থানিক, সহস্থানিক এরকম অর্থ বোঝায়। হ্যাঁ, আচ্ছা, কোন বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে? এটা আসলে হলুদ। আমরা জানি যে হলুদ বর্ণের যে বিচ্যুতি, এটা হচ্ছে লাল এবং বেগুনির মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে গড় বিচ্যুতি। অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবার কাজ করে। এটাও তোমাদের বইয়ে সরাসরি লেখা আছে। তো এই ছিল আমাদের ফিজিক্সের অংশ ভাইয়া। ফিজিক্সের প্রশ্ন সহজই ছিল বলা চলে, ওভারঅল ওই বড় ম্যাথটা বাদে বাকি সবগুলোই তোমাদের পারার কথা। আশা করি তোমরা পেরেছো। আসসালামু আলাইকুম, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো পরীক্ষা দিয়েছো আজকে। সো আমি ইংরেজি পার্টটা একটু তোমাদের সামনে সলিউশনটা বলতে চাচ্ছি। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা অনলাইনে এবং অফলাইনে ক্লাস করেছো তোমরা দেখেছো যে আমাদের স্লাইড থেকে আমি যদি তোমাদের এলএমএসের ভিডিওর কথা বলি, তোমরা যারা ভিডিওগুলো দেখেছিলে, আমি এক্সপেক্ট করি যারা দেখেছো তারা অবশ্যই সবগুলি ভোক্যাব পেরেছো, কারণ প্রত্যেকটা ভোক্যাব কিন্তু আমার স্লাইড থেকে কমন এসছে। এটা খুব ভালো লাগছে আজকে ডেন্টালের এই কোশ্চেনটা দেখে আমার, যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি এখনও মিলাতে পারবা তোমাদের এলএমএসে যদি ভিডিওটা থাকে। আর বাকি যে কোশ্চেন ছিল সবগুলি কোশ্চেন খুবই সহজ এসছে। আই থিঙ্ক যারা হচ্ছে ইংরেজি মোটামুটি পড়েছো, আমার মনে হয় যে তোমাদের হচ্ছে 15-তে 15 পাওয়া সম্ভব।
যাই হোক, সো আমি আমার কোশ্চেনের দিকে যাই। সো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এটা একটা মডেল কোশ্চেন ছিল, মডেল থেকে কোশ্চেন এসছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটাই শুধুমাত্র একটু ব্যাখ্যা করার প্রয়োজন। ব্যাখ্যাটা আমি তারপরে করতাম না যদি না আমাদের হচ্ছে পরবর্তীতে 25-26 ব্যাচের যারা স্টুডেন্ট আছে ওরা যদি না দেখতো, তাহলে এটা করতাম না, ওরাও দেখবে আশা করি। সো তোমাদের জন্য বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক মডেলের মধ্যে মাস্ট। তোমরা জানো মাস্টের দুইটা ব্যবহার, একটা হচ্ছে কমপ্লিট অব্লিগেশন আর একটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন। কমপ্লিট অব্লিগেশনে সবসময় মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট অব্লিগেশনের কনটেক্সট। আর যদি লজিক্যাল কনক্লুশনে আসি সেক্ষেত্রে প্রেজেন্ট কনক্লুশন আছে লজিক্যাল এবং পাস্ট লজিক্যাল কনক্লুশন। পাস্টের ক্ষেত্রে আমরা মাস্ট প্লাস হ্যাভ প্লাস V3 বসাই। সো একটু বাক্যটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, আই হ্যাভ টু গো নাও, মাই ফ্রেন্ড ড্যাশ ফর মি, মানে হচ্ছে আমাকে এখনই যেতে হবে, আমার ফ্রেন্ড অপেক্ষা করছে। এটা কিন্তু একটা লজিক, আমাকে এখনই যেতে হবে কেন, কারণ লজিক বলছে আমার ফ্রেন্ড নিশ্চয়ই অপেক্ষা করছে, এর জন্য আমরা এখনই যাব। সো একটু খেয়াল করে দেখো বাক্যটা কিন্তু প্রেজেন্টে আছে, সুতরাং আমরা এই ফর্মটা নিতে পারছি না, এটা পাস্টের ফর্ম। নাম্বার 2, এটা হচ্ছে কমপ্লিট অব্লিগেশনের ফর্ম, এইটা আমরা নিতে পারছি না, ঠিক আছে। এবার আসো আমরা কন্টিনিউয়াস যদি প্যাটার্নে আসি, এই দুইটার মধ্যেই কিন্তু উত্তরটা হবে। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে উপকৃত হবে তাদের জন্য, ইংরেজি প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে সবসময়। ফার্দার যদি কোনো ইউনিভার্সিটি বা আদার্স কোথাও পরীক্ষা তোমরা দিয়ে থাকো, তোমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে ইংরেজি ক্ষেত্রে। সেটা কি জানো, তোমরা যদি কোশ্চেনটা ধরতে পারো তোমরা দেখবে যে দুইটা অপশন বাদ। যেমন দেখো আমি ধরে ফেললাম এটা প্রেজেন্টে আছে এবং হচ্ছে একটা লজিক্যাল কনক্লুশন আছে। প্রেজেন্টে থাকার কারণে আমি এটা নিতে পারছি না, আবার লজিক্যাল কনক্লুশনের কারণে এটাও নিতে পারছি না। এর মানে বুঝতে পারছো উত্তর হবে এ অথবা বি। তাহলে আমি কি বললাম, স্ট্যান্ডার্ডটা কি কোশ্চেন সলভ করার ইংরেজি, সেটা হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব যে আমরা দেখার চেষ্টা করব কোশ্চেনটা কোথা থেকে আসে। এটা যদি আমি ক্যাচ করতে পারি তাহলে দুইটা অপশন বাদ। এবার আসো বাকি যে দুইটা অপশন সেটা আমি কিভাবে সলভ করব, সেটা সলভ করার ওইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। দেখো একটু খেয়াল করে তোমরা দেখার চেষ্টা করবে যে এই দুইটা অপশনের মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে বি নাই বাট এখানে বি আছে। আরেকটা কথা বলে দেই, তোমরা যখনই চোখটা পড়বে দেখো মাস্টের পর কিন্তু কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। সো তোমরা জানো মডেলের পর ভার্বের বেস ফর্ম বসে থাকে নরমালি, সো ওইটা হচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বারটা। এবং তোমাদেরকে আরও একটু বলি, মাস্টের ক্ষেত্রে যদি কোনো একটা কাজ চলমান থাকে বর্তমানে, সেক্ষেত্রে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে। এই একটা কোশ্চেন ছিল আজকের পরীক্ষার, যেটা একটু ব্যাখ্যা করা দরকার ছিল। আই থিঙ্ক যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। বাকি কোশ্চেনগুলো খুবই সহজ, খুবই সিম্পল। দেখো সো এটা একটা ফ্রেজ ছিল গিভ অ্যাওয়ে। তোমরা জানো রিসেন্টলি তোমরা অনেক কি বলবো ফেসবুক বা ইউটিউবে দেখে থাকো যে অনেকে গাড়ি গিভ অ্যাওয়ে করে, অনেকে মোবাইল করে, বাইক করে, ঠিক আছে। সো গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডোনেট করা, বিতরণ করা। এটা স্পয়েলও হবে না, লসও হবে না, থ্রো হবে না, এটা হবে হচ্ছে ডোনেট। খুবই সিম্পল একটা কনটেক্সট ছিল। কিন্তু নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন কোনটা। এটা একটু কনফিউজিং হতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট তোমরা যখনই কনক্রিট বলবা, তোমরা জানো ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনক্রিট আর দুই নম্বরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো সেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য না। আর যেটা ইন্দ্রিয় গ্রাহ্য সেটা হচ্ছে কনক্রিট। সো তোমরা বুঝতেই পারছো স্টুপিডিটি এবং হচ্ছে ইনফ্যান্সি এই দুটা ইন্দ্রিয় গ্রাহ্য না, এর জন্য এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। সো আমরা দেখো আবারও বললাম যে আমরা কোশ্চেনটা ধরতে পারলে দুইটা অপশন বাদ দিয়ে ফেললাম। এখন আমাদের হাতে আছে দুইটা অপশন, একটা কাও একটা স্কাই। আমরা জানি অনেকে হয়তো বা ভুলবশত তোমরা স্কাইটাকে অনেকে দাগ দিতে পারো যে ভাই এটা তো দেখা যায় স্কাই, তাহলে এটা কনক্রিট হতে পারে। হ্যাঁ, এটা কনক্রিটের মতো মনে হলেও আসলে কিন্তু এটা কনক্রিট না। এটা আমরা যখন ক্যাটাগরি করি তখন এটাকে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই ফেলে দেই। আর কাওয়ের ক্ষেত্রে কাও হচ্ছে একটা কমন নাউন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন নাই, এটা একেবারে বোঝাই যাচ্ছে। আমরা জানি প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে কনক্রিট নাউন। সো সিম্পলি এটাকে উত্তর করে দেওয়া যায়। সো আমাদের উত্তর হচ্ছে কাও, বি নাম্বার অপশনটা, ঠিক আছে। ওকে, নেক্সট উই মেক বাস্কেটস। এই কোশ্চেনটা তোমাদের মেডিকেল টেস্ট 24 ছিল। আমি তোমাদেরকে বলতে চাই মেডিকেল টেস্ট 24 ছিল ফাদার লাভস মি, এরকম একটা কোশ্চেন ছিল যে যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে মূলত ট্রানজিটিভ বলা হয়। আমরা ক্লাসে এভাবে পড়িয়েছি যে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর যদি না থাকে ইন্ট্রানজিটিভ। সো আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা যেহেতু অবজেক্ট আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, আমরা কি বানাই, আমরা হচ্ছে বাস্কেট বানাই। সো সেই ক্ষেত্রে এটা যেহেতু অবজেক্ট আছে, সুতরাং আমরা অন্য কোনো অপশনের দিকে না তাকিয়ে এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে বিবেচনা করব। আমাদের উত্তর হচ্ছে বি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়াক কেয়ারফুলি লিস্ট।
তোমরা যারা হচ্ছে স্পেশাল রুলস অফ রাইট ফর্ম ভার্বস এটা করেছো আমাদের ক্লাসটা, আবার সেই ক্ষেত্রে কিন্তু বলেছিলাম লেস থাকলে শুড হয়, এভাবেই কিন্তু পড়িয়েছিলাম। লেস থাকলে শুড হয়, উড দ্যাট থাকলে কুড হয়। তুমি দেখো এখানে কিন্তু লেস্টের পর মাইটও হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা একটাই পড়াতাম ক্লাসের মধ্যে সব সময়, লেস থাকলে শুড হয়। তুমি দেখো 4টা অপশনের মধ্যে শুড একটা অপশনে আছে, সুতরাং সেটাই উত্তর। আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, নেক্সট ইডিয়ম গ্যালাডে, এইটা কিন্তু আমাদের স্লাইড থেকে আসছে। গ্যালাডে ছিল, এটা একটা ফেস্টিভ ডে, এন্টারটেইনিং ডে, এরকম একটা অপশন ছিল আমাদের ওইখানে। গ্যালাডে মানে হচ্ছে এ ফেস্টিভ ডে, ঠিক আছে? এটা মিনিংয়ের উপর ভিত্তি করে, উৎসবের দিন। এটা খুবই সিম্পল ছিল, এটা কিন্তু আমাদের স্লাইড থেকে কমন পড়েছে। দ্য ওয়ার্ড হুয়েভার, হুয়েভার হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই। এর আগেও মেডিকেল একটা কোশ্চেন ছিল, হু, হুইচ, হোয়াট, কোন ধরনের প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে এই বছর একটা কোশ্চেন এসছে ডেন্টালে তোমাদের, যে হুয়েভার এটা কোন ধরনের প্রোনাউন, সুতরাং এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে, আমি বলেছিলাম ক্লাসের এই সলভের শুরুতেই যে আমাদের আজকে কোশ্চেনগুলো কিন্তু খুবই ছোট ছোট, ঠিক আছে? হোর্ড, এটার মানে যদি আক্ষরিক অনুবাদ করি সেক্ষেত্রে এটা মানে হচ্ছে মজুত করা, মজুত করা। তোমরা প্রাইস হাইকিং তোমাদের আই থিঙ্ক যে তোমরা 24-25 ব্যাচ তোমাদের কিন্তু এইচএসসিতে ছিল এই প্যারাগ্রাফটা ঢাকা বোর্ডে, প্রাইস হাইক। সো প্রাইস হাইকে কিন্তু হোর্ডের এই ওয়ার্ডটা ছিল, যে অনেকেই যারা কালোবাজারি তারা কিন্তু পণ্য মজুত করে। সো মজুত করা, তাহলে স্টক করা, টু মেক এ স্টক, এইটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আমরা তো অনেকেই টু অ্যাকুমুলেট এইটাও দাগিয়েছি, এইটা উত্তরটা আসে, এইটা উত্তরটা কিন্তু আসে, মজুত করা বা গাদা করা, পুঞ্জীভূত করা, এটাও কিন্তু মিনিংয়ের দিক দিয়ে আসবে। কিন্তু ডিরেক্ট যদি আমি মিনিং করতে যাই, হোর্ডের জন্য স্টকটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, ঠিক আছে? সো এইটা যারা দিয়েছো তারা ধরে নিতে পারো তোমাদের এই উত্তরটা আসলে কারেক্ট না, এটা ভুল। আমাদের উত্তর হবে টু মেক এ স্টক, এটা পারফেক্ট, ঠিক আছে? ওকে, চুজ দ্য কারেক্টলি স্পেলড, এইটাও আমি পড়িয়েছিলাম তোমাদেরকে একেবারে ছন্দ করে করে, আমার মনে আছে। এক্স, মজা করেই বলেছিলাম যে এক্স আগের রাতে তোমার সাথে দেখা করেছিল, যাই হোক কারো এক্স নাই আই থিঙ্ক। সো এক্স আগের রাতে এইভাবে করে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এবং এই স্লাইডটা কিন্তু তোমাদের এলএমএস এর ভিডিওতেও আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কোনটা বলো তো? এক্স, এই যে আগে রাতে, বাকিতে একটাতেও কিন্তু নাই। আর ডাবল জি থাকতে হবে অবশ্যই, এই দুইটাতে ডাবল জি আছে কিন্তু এখানে আই চলে আসছে, কিন্তু এখানে হবে ই, সুতরাং আমাদের উত্তর হচ্ছে এ নাম্বারটা। খুবই সিম্পল ছিল কোশ্চেনটা। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে টুমরো। টুমরো থাকলে ফিউচার, আর হিয়ের জন্য আমরা করব উইল। টুমরোর জন্য ফিউচার করব, আর হিয়ের জন্য করব উইল, সিম্পলি। এটা তো বাচ্চাদের কোশ্চেন, খুবই সিম্পল ছিল কিন্তু এই কোশ্চেনটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ ম্যাসকিউলিন ফর্ম। তোমাদের যারা আমার ক্লাস করেছো, অফলাইনে করো বা অনলাইনে করো, তোমরা যারা নাম্বার জেন্ডারের ক্লাসটা আমার করেছো, আমি দেখো বলছি তোমরা মিলিয়ে নাও। আমি বলতাম, সব সময় বলতাম, আমি এই ক্লাসটা নেওয়ার সময় পেজ দাগিয়ে দিতাম যে 77 পেজ, সবাই বের করো রুল নাম্বার 1, বলতাম কি না? বড় একটা চার্ট আছে, এটা পড়ে ফেলবা বলতাম আমি। এরপরে বলতাম যে এখান থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে নর্মালি কোশ্চেন আসে, তুমি যত কোশ্চেন দেখবা বিসিএস, মেডিকেল ইত্যাদি আদার ইউনিভার্সিটিগুলো এখান থেকে কোশ্চেন দেয়। আমি এরপরেই বলতাম যে এখান থেকে যদি কোশ্চেন না আসে চলে যাও পেজ নাম্বার 80, রুল নাম্বার 6। আমি এখানে কমেন্ট করো যারা আমার ক্লাসটা করেছিল, দেখো রুল নাম্বার 6 এবং হচ্ছে পেজ নাম্বার 81, রুল নাম্বার 7, এইভাবে করে আমি কিন্তু বলতাম। আর এই ভার্জিন ওয়ার্ডটা ছিল রুল নাম্বার 6, পেজ নাম্বার 80, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু আসছে। সো বাকি প্রত্যেকটারই আমাদের হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার আছে, বাট শুধুমাত্র এটা নাই। সো আমাদের উত্তর হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আমি বলবো বাক্যটা কি আছে, বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। আমি যেভাবে পড়াতাম তোমাদেরকে হয়তো বা মনে আছে, ইম্পারেটিভ থাকলে দুইটা নতুন ওয়ার্ড আসবে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে বি। সো তোমরা দেখো, আমি বললাম না একটু আগে যে কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। সলভ করার জন্য প্রথমেই আমরা কোশ্চেনটা ধরে ফেলেছি, দেখো আমাদের দুইটা অপশন অলরেডি বাদ। কিভাবে? একটু খেয়াল করে দেখো, লেট আছে এই দুইটা অপশনে এবং বি সহ আছে এই দুইটা অপশনে, তাহলে বি অপশন এবং ডি অপশন কিন্তু বাদ। এবার আমি কোশ্চেনটা ধরতে পারলাম দুইটা অপশন আমাদের বাদ। এবার আসো এই দুইটার মধ্যে তাহলে ব্যতিক্রম কোনটা, সেটাই আমাদের উত্তর। একটু খেয়াল করে দেখো, ব্যতিক্রম জিনিসটা আমরা বাদ দিলেই সেটা হয়ে যাবে। এখানে টু আসছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বি এর পূর্বে কখনোই টু ব্যবহার করি না, দ্যাটস ওয়াই আমাদের উত্তর হবে হচ্ছে লেট ইট বি, ঠিক আছে? লেট ইট বি ডান বাই হিম, এটাও আমাদের পারফেক্ট উত্তর, ঠিক আছে? সো আমাদের উত্তর হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, আই উড রাদার। উড রাদার একটা মোডাল, আর তোমরা জানো মোডালের পর ভার্বের বেস ফর্ম বসে, সেটাই বসছে। এবং উড রাদারের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী নিয়ম হচ্ছে, উড রাদার শুধু একা বসে না, অনেক সময় দেন নিয়ে বসে। সো উড রাদার ডট ডট দেন,
ওকে ফাইন। সো রেদারের পরেও আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, দেন এর পরেও আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এই স্ট্রাকচারটা তোমরা দেখেছো। সো আমাদের এখানে স্টার্ভ আছে, সো আমরা বেস ফর্ম কোনটা আছে এটার মধ্যে দেখো, এটা কিন্তু বেস ফর্ম না, এটাও বেস ফর্ম না, এটাও বেস ফর্ম না, আমাদের বেস ফর্ম হচ্ছে বেগ। সুতরাং আমাদের কারেক্ট উত্তর হচ্ছে সি। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন। এটাও কিন্তু খুব সহজ ছিল। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে কিন্তু হ্যাভ প্লাস V3 থাকা লাগবে, হ্যাভ প্লাস V3। আর ফিউচার যেহেতু বলেছে দ্যাট মিনস এখানে আমাদের কি থাকতে হবে আগে, শ্যাল অথবা উইল। তাহলে শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3 কোথায় আছে চলো একটু দেখি। প্রথমটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই, শুধু আছে কোথায়, সিতে। সুতরাং সি উত্তর। এর জন্য আমাদের উত্তর হচ্ছে হি উইল হ্যাভ নন ইট। ঠিক আছে, ওকে। আই থিঙ্ক যে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। তোমাদের ওই যে স্কাই এবং কাউ নিয়ে একটু ছোট্ট কনফিউশন ছিল, ঠিক একইভাবে এই জায়গাতেও আমি মনে করি যে অনেকেই এখন চোখ মেলে দেখছো যে ভাই এখন কি বলে দেখি, কারণ এই কোশ্চেনটা অনেকেই দুইটা অপশন দাগ দিতে পারো। এক্ষেত্রে অনেকে দাগাতে পারো এইটা, অথবা অনেকে দাগাতে পারো এইটা। সো প্রথম দুইটা হবে না, কারণ হচ্ছে গোস ইন হয় না, গোস এট হয় না। সো গোস টু পারফেক্ট। কিন্তু দেখো এই দুইটা অপশনের মধ্যে পার্থক্যটা কোথায়, একটার পূর্বে দি দেয়া আছে আর একটার পূর্বে দি দেয়া নাই। কিন্তু তোমাদেরকে বলবো আমি, গোস টু সি এটা একটা ইডিয়ম, আর এই ইডিয়মের অর্থ হচ্ছে অভিযানে যাওয়া। সো এটা কিন্তু আমরা পারফেক্ট একটা ইডিয়ম পাচ্ছি। সো দ্য ম্যারিনার গোস টু সি এর মানে হচ্ছে নাবিকেরা অভিযানে যায়। সো আমাদের পারফেক্ট উত্তর কিন্তু আসলে এইটা। সো উত্তর বিটা বেশি কারেক্ট। এখন অনেকে প্রশ্ন করতে হবে ভাইয়া যে আমাদের সিটাও তো হতে পারে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি এইটাও কারেক্ট ধরা যায় গ্রামাটিক্যালি অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরেও আমরা বলবো এইটার তুলনায় সব থেকে বেশি পারফেক্ট হচ্ছে আমাদের উত্তর বি, এবং ইডিওমেটিক অর্থে কিন্তু আমরা এটাই পাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের উত্তর হচ্ছে বি। সো এই পর্যন্ত ছিল আমাদের আজকে ইংরেজি কোয়েশ্চেন সলভ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আচ্ছা, হ্যাঁ আমরা এখন হচ্ছে জিকেগুলো দেখে ফেলি আর কি। জিকে তুলনামূলকভাবে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনই সোজা হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি, দু একটা কোশ্চেন ছাড়া আর কি স্পেসিফিক। দেখো আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। কোনটা? নারায়ণগঞ্জ। এটা নিয়ে খুব একটা কনফিউশন থাকার কথা না, ঠিক আছে। জনসংখ্যায় ক্ষুদ্রতম এরকম, এটা তো মোটামুটি বাংলাদেশ পড়া শুরু করতেই আমরা হচ্ছে এই টাইপের জিনিসপত্রগুলো পড়ি, তাই না? পরে দেখো হচ্ছে 2024-এ এই যে মীর মুগ্ধের পূর্ণরূপ কী ছিল, পূর্ণ নাম কী ছিল, তাই না? তো মীর মাহফুজুর রহমান। আশা করি এইটা নিয়ে এই কোশ্চেন কেউই ভুল করো নাই আমার মনে হয়, যেহেতু আমরা সবাই মোটামুটি জুলাই আন্দোলনের সময় খুব এই নামগুলো খুবই শুনছি, এখনও খুবই শুনি আর কি। হ্যাঁ, এবং গত মেডিকেল ভর্তি পরীক্ষাও দেখছি জুলাই আন্দোলন নিয়ে একটা কোশ্চেন হয়েছে। এবার দেখি জুলাই আন্দোলন, ইভেন এই যে ডাক্তারদের কি ভূমিকা, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ব্যাপারগুলোতে ডাক্তারদের কি ভূমিকা, এটা নিয়েও কিন্তু কোশ্চেন হয়েছে। গত মেডিকেল ভর্তি পরীক্ষাতেও দেখলাম, ডেন্টাল ভর্তি পরীক্ষাতেও দেখছি। এই যে দেখো ঢাকা মেডিকেল কলেজ, গতবার ঢাকা মেডিকেল কলেজ নিয়ে প্রশ্ন আসছিল কবে প্রতিষ্ঠিত হয়। এবার আসলে দেখো ঢাকা মেডিকেল কলেজের মূল ভবন ওই সময় পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের কোন দপ্তরটি স্থাপিত ছিল? সচিবালয় ছিল আর কি। হ্যাঁ, ওইটা মেনলি করা হয়েছিল সচিবালয়ের জন্য, ঠিক আছে। এইটা মনে হয় অনেকের মধ্যে প্যাচ রাখতে পারে আর কি, ঠিক আছে। এই কোশ্চেন একটু আনকমন আর কি, ঠিক আছে। FAO, হ্যাঁ, FAO অনুসারে 2024 সালের হিসাব মতে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? এটা ইউজুয়ালি আগে পর্যন্ত কিছুদিন আগেও এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, ঠিক আছে। কিছুদিন আগেও বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, কিন্তু এই যে 2024 মতে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে বাংলাদেশের অবস্থান কোনটা? দ্বিতীয়, ঠিক আছে। তাহলে অনেকে এই যে আগেরটা মুখস্থ করে রাখলে হয়তো তৃতীয় দাগায় চলে আসো, এরকম হইতে পারে। তবে আসলে তৃতীয় হবে না, সঠিক অ্যান্সার হবে দ্বিতীয়। হ্যাঁ, দেখো নাসা, এই যে এই কোশ্চেন, যেমন এটা আমার মনে হয় না, একটু আনকমন আর কি। হ্যাঁ, এটা পারাটা একটু ডিফিকাল্ট আর কি। নাসার তথ্য মতে 19 শতাব্দীর শেষ ভাগ থেকে গড় তাপমাত্রা বাড়ছে কতটুকু? শোনো, 19 শতাব্দীর শেষ দিক থেকে এক্স্যাক্ট যদি বলি তাহলে হচ্ছে বাড়ছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো 1.1-এর সবচেয়ে কাছাকাছি আছে কে? এই যে অপশান 1, মানে প্রথম অপশান 1 ডিগ্রি সেলসিয়াস। তো সেই হিসাবে আমরা আসলে 1 ডিগ্রি সেলসিয়াসকে উত্তর হিসাবে ধরতে পারি, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনে আসো। জাতিসংঘ ঘোষিত টেকসই হয়ে গেছে, এটা আসলে টেকসই হবে আর কি। হ্যাঁ, টেকসই উন্নয়ন, ঠিক আছে, বলে না এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার নির্ধারিত সময়সীমা। তো এই টেকসই উন্নয়ন এর আগে মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এর আগে ছিল
MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটার মেয়াদকাল ছিল 2016 থেকে 2016 থেকে 2030। তার মানে এটা চিন্তা করা যায় 2030 যেহেতু, তাহলে সেই হিসাবে এখানে অ্যান্সার হবে 2030। ঠিক আছে, মানে ইউজুয়ালি তো এই যে এইটা অর্জন করার জন্যই তো এরকম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আর কি। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার 2030। ঠিক আছে, তাহলে বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি কোন দেশে হয়? হ্যাঁ, এর আগে ওই যে এরকম আসলে অ্যাসেপ্টিক সার্জারি কোথায় হয়, ঠিক এরকম দেখো হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি কোন দেশে হয়? সাউথ আফ্রিকা। অনেকে এই যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি দেখে মনে হতে পারে যে আমেরিকার চেয়ে ভালো আর কোথায় হতে পারে, কিন্তু না, এটা হয়েছে কোথায়? সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকা এটা পারাটা একটু ঝামেলাই আছে আর কি। হ্যাঁ, দেখো এভারেস্ট শৃঙ্গ বিজয়ী প্রথম বাংলাদেশি চিকিৎসকের নাম কি? এইটা পারার কথা। কিছুদিন আগে এটা হয়েছে, খুব রিসেন্ট, এবং এটা নিয়ে মোটামুটি বেশ ভালোই ওই সময় সরগোল পড়ছে ডাক্তার পাড়ায়, মোটামুটি এটা নিয়ে বেশ আলোচনাই হয়েছে যে ডাক্তার হয়ে শুধু সারাদিন পড়াশোনাই করতে হবে এরকম না, পড়াশোনার বাইরেও আরও অনেক কাজ করা যায়। ঠিক আছে, তো এটা কি হবে? বাবর আলী। কে হবে? বাবর আলী। দেখো বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম কে শহীদ হন? এটাও আশা করি, যেহেতু তোমরা মুক্তিযুদ্ধ পোর্শন খুব ভালো মতো পড়ছো, এবং এটা তোমাদের মনে হয় সব জায়গা থেকেই কমন আর কি, রেটিনা লেকচার থেকেও কমন, বইটই থেকে, ডাইজেস্টে তো আছে অবশ্যই। তাহলে এটার অ্যান্সার কি হবে? মুন্সি আব্দুর রউফ। ঠিক আছে, আমরা যেমন ওই যে ভাষা সৈনিকদের মধ্যে কে প্রথম শহীদ হন, এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা পড়ছি আর কি। হ্যাঁ, স্পেসিফিক এইভাবে পড়ছি। আমার মনে হয় যে রেটিনার কোনো একটা মডেল টেস্টের কোশ্চেন এই টাইপের কোশ্চেন থাকতে পারে আর কি। দেখো 90-এর গণ অভ্যুত্থানের নায়ক ডাক্তার শামসুল আলম খান মিলন কবে শহীদ হন? এবং মিলন হল আছে কিন্তু, ঢাকা মেডিকেল কলেজে মিলন হল আছে। এই যে দেখো, মানে ডাক্তারদের যে ভূমিকা, এই জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছে আসলে আপকামিং ভবিষ্যতে অনেকে পরীক্ষা দিবে। যদি জুনিয়ররা কেউ দেখে থাকো, তোমরা মোটামুটি এটা ধারণা করতে পারো যে ডাক্তারদের বিশ্বে বিভিন্ন জায়গায় কীরকম অবদান। যেমন হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি প্রথম কখন হয়েছে, এটা তো মোটামুটি বলতে গেলে ডাক্তারদেরই অবদান, তাই না? তাই আবার এই যে ডাক্তার শামসুল আলম খান মিলন কবে শহীদ হন? আবার যেমন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে কিছু ডাক্তারও শহীদ হয়েছেন, দু একজন ডাক্তার আছেন। তো এটা নিয়েও কোশ্চেন হইতে পারে হয়তো আপকামিং পরীক্ষাগুলোতে। তাহলে এটা কত? 27শে নভেম্বর 1990। অ্যান্সার হবে 27শে নভেম্বর 1990। এগুলো তো আসলে বোঝার কিছু না, জাস্ট ইনফরমেশন মনে রাখতে হবে এবং সেই অনুসারে ডেলিভারি দিতে হবে আর কি। তো এইটা মোটামুটি আমরা 10টা দেখে ফেলছি। তো একেবারে সবগুলো সোজা এরকমও না, বেশ কয়েকটা কোশ্চেন, 3-4টা কোশ্চেন আছে এই খুবই আনকমন জায়গা থেকে হয়েছে, খুবই আনইউজুয়াল জায়গাগুলো থেকে হয়েছে, যার কারণে এটা তো একদমই 100% সঠিক অ্যান্সার করাটা একটু টাফ আর কি। হ্যাঁ, তো এর মাধ্যমে মোটামুটি আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। কার কয়টা হচ্ছে একটু জানায়ও। ঠিক আছে, আশা করি তোমাদের সামনের দিন সাফল্যমণ্ডিত হোক, তোমাদের সামনের দিনগুলা বিজয়ের হোক। হ্যাঁ, এবং তোমরা সফল হও, এই দোয়া থাকলো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।